সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ভিউজ 24 এ রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বিশেষ অভিযানে গভীর রাতে 9টি স্থানে হামলার কথা জানায় ভারত। এতে নারী ও শিশু সহ 26 জন পাকিস্তানি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত আরও অন্তত 46 জন। পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আর জম্মু কাশ্মীরে পুঞ্জ এলাকায় 10 ভারতীয় নিহত হয়েছে এমনটি জানিয়েছে দিল্লি, যদিও ভারতের সেনাবাহিনী পরে নিশ্চিত করেছে যে মৃতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে। পেহেলগামে 22 এপ্রিল সন্ত্রাসী হামলার পর থেকেই কথার ঝাঁজ, অভিযোগ, পাল্টা অভিযোগ আর পদক্ষেপ নিচ্ছিল ভারত পাকিস্তান। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিচ্ছিন্নভাবে গোলাগুলিও চলছিল। কিন্তু বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। একটি দুটি নয়, 9টি আলাদা স্থানে চালানো হয়েছে হামলা। যদিও মোট কতটি জায়গায় হামলা চালানো হয়েছে সেই সংখ্যা নিয়ে দুদেশের তথ্যে তফাৎ থাকলেও মুজাফফরবাদ, কোটলি, ভাওয়ালপুর সহ কয়েক স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। পাকিস্তান দাবি করছে বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা চালানো হয়েছে। এতে নারী, শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার খবর মিলেছে। ভারতীয় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে মসজিদকেও। ভারত বলছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। যেসব স্থানে হামলা করা হয়েছে সেগুলো সন্ত্রাসী স্থাপনা, এমন দাবি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর। পাকিস্তান প্রশিক্ষিত বারবার সতর্কতা সত্ত্বেও পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি দেশটি। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আবারও ভারতে হামলার ছক আঁকছিল পাকিস্তানপন্থীরা। যেসব জায়গায় আজ হামলা চালানো হয়েছে সব কয়টি সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তানে শুরু হয়েছে তাদের অভিযান অপারেশন সিঁদুর। এতে দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ অংশগ্রহণ আছে। আমরা আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন কিভাবে ভারত বর্বর হামলা চালিয়েছে, কিভাবে বেসামরিক নারী আর শিশুকে হত্যা করেছে। আমরা শিগগিরই এসব আপনাদের সামনে তুলে ধরব। ভারতের হামলার আধ ঘন্টা যেতে না যেতেই খবর আসে পাকিস্তানের পাল্টা হামলার। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR থেকে জানানো হয় কাশ্মীরের ভারত অংশেও হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে বিধ্বস্ত হয় একটি ভারত ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্ট। ভূপাতিত করা হয় একাধিক ভারতীয় যুদ্ধ বিমানও। রাতভর লাইন অফ কন্ট্রোলে চলে দুই পক্ষের গোলাগুলি। ইতিহাস সাক্ষী, পাকিস্তান কোনোদিনই হামলা শুরু করেনি। এবারে নিজেদের আত্মরক্ষার অধিকার আছে আমাদের, বিশেষ করে যখন ভারত নির্লজ্জ হামলা চালিয়ে বেসামরিক নারী শিশুদের হত্যা করল। পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও এখন পর্যন্ত এ বিষয়ে বা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি মোদী সরকার। তবে দিনের আলো ফোটার পর দেখা যায় কাশ্মীরে একটি ভারতীয় যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে আছে। স্থানীয়রা জানান ভারত হামলা শুরুর পরপরই এটি বিধ্বস্ত হয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আপনার প্রতিবেদন দেখছিলেন। এই বিষয়ে আলোচনায় স্বাগত জানিয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেনকে। তিনি দিল্লি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। ডক্টর সেন, স্বাগত জানাচ্ছি। পাকিস্তান থেকে এই প্রতিবেদনেও বলা হচ্ছিল যে পাকিস্তান দাবি করছে যে ভারত নিজে থেকে এই হামলার সূত্রপাত প্রথম করেছে এবং সেখানে বেসামরিক লোকজন নিহত হয়েছে যারা কিনা একেবারেই এর সাথে কোনো সম্পর্ক ছিল না। এদিকে ভারতের সেনাবাহিনী তারা নিশ্চিত করেছে যেমন যে সর্বশেষ মৃতের সংখ্যা বলছে যে 15 জন বেসামরিক মানুষ মারা গেছে। ভারত পাকিস্তানের এই যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে, এই দুই দেশ কি এই যুদ্ধের দ্বারপ্রান্তে? আর সেই ক্ষেত্রে পাকিস্তান যে দাবি করছে যে তারাই হামলা শুরু করেনি, ভারতই করেছে এবং সেটা কোনো জঙ্গি ঘাঁটি ছিল না, সে ব্যাপারে কি প্রতিক্রিয়া ভারতে? দেখুন, সবচেয়ে প্রথমে আমি একটা কথা বলবো এখানে যে ভারত পাকিস্তানের যেভাবে সম্পর্ক চলে এসছে স্বাধীনতার পর থেকেই, সেটাতে সেই ভারতের 80-র দশকের ভারত বা 90-এর দশকের ভারতকে এখনের ভারতের সঙ্গে পাকিস্তান যাতে তুলনা না করে। কারণ এখনের ভারতের একটা সর্বোপরি যে জিনিসটা আমাদের সবচেয়ে বড়ভাবে আছে সেটা হচ্ছে
যে মিলিটারি যেরকম ভাবে আমাদের তৈরি হয়েছে সেই হিসেবে কিন্তু পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছে ভারত। তবে একটা কথা বলবো যে পাকিস্তান যেটা বলেছে যে যেগুলো টেররিস্ট জায়গা, যেগুলো সন্ত্রাসবাদীদের জায়গা, সেখানে ভারত আক্রমণ করেনি, এটা ভুল। এই কারণে ভুল বিকজ হাফিজ সাইদ যে মানে গ্লোবাল সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত, তিনি নিজে কবুল করেছেন যে তার পরিবারের 10 জন মৃত এবং এই ভারতীয় আক্রমণ। এবং ভারতীয়দের একটা পার্ট আমি পুরো ক্লিয়ারলি বলতে চাই যে ভারতীয় এয়ারফোর্সের তরফ থেকে যেই জায়গাগুলোতে হানা দেওয়া হয়েছে সেই জায়গাগুলো কিন্তু শুধু সন্ত্রাসবাদীদের এলাকা। এটাতে পাকিস্তানের কোনো মিলিটারি ইনস্টলেশন বা পাকিস্তানের কোনো সিভিলিয়ান জায়গার মধ্যে কিন্তু এগুলো পড়ে না। সুতরাং এটা দেখে শুনেই কাজটা হয়েছে, এরকম নয় যে যেখানে ইচ্ছে ভারত গিয়ে বম্বিং করে আসলো পাকিস্তান। কোনো সিভিলিয়ান জায়গায় নয়, কোনো মিলিটারি ইনস্টলেশনে নয়। এটা শুধু কারণ আমাদের যেটা ভারতের তরফ থেকে সবসময় বলা হয়েছে যে যুদ্ধ কিন্তু সন্ত্রাসবাদীদের সাথে, মানে সন্ত্রাসবাদীরাই কিন্তু এই কাজ যেটা পেহেলগামে হয়েছিল কয়েকদিন আগে, সেটা কিন্তু সন্ত্রাসবাদীরাই করিয়েছে। সুতরাং জবাবটা সেই হিসেবেই ভারত গতকাল রাত্রের থেকে দিয়েছে। এবং যেই ভারতীয় ফাইটার প্লেনের যে ধ্বংসাবিশেষের কথা দেখানো হয়েছে, যেটা পাকিস্তান ক্লেম করছে যে এটা ভারতের এয়ারক্রাফটের ধ্বংসাবিশেষ, আমি এখানে একটা জিনিস বলতে চাই যে যুদ্ধ বিমানের মধ্যে অনেক সময় ওজন কমানোর জন্য কিছু কিছু বিমানের পার্টকে ফেলে দেওয়া হয় এবং সেটা এই পার্টস গুলো যেগুলো দেখানো হয়েছে, এই যেগুলো ধ্বংসাবিশেষ হিসেবে দেখানো হয়েছে, ওগুলো হচ্ছে ভারতীয় যুদ্ধ বিমানের পার্ট, যেটা বিমানটাকে লাইট করার জন্য শ্রেড করে দেওয়া হয়, মানে ফেলে দেওয়া হয়, যাতে এটা না হয় বিমানটা যেন আরো সুন্দর করে পরিচালনা করা যায় এনিমি কোয়ার্টারে। এটাকে কিন্তু ভারতীয় বিমানের কোনো ক্ষতি হয়নি। ভারতীয় যে কটা বিমান এই আক্রমণটা করেছিল তারা সেই সবকটা বিমান ঠিক মতে কিন্তু ভারতে ফিরে এসেছে। এবং একটা দিক থেকে দেখা যায় যে এটা সূত্রপাত কিন্তু সেই পহেলগাম ইনসিডেন্টের থেকেই, কেননা সেখানে এবং এটা এখন বিশ্বের কাছে পুরো ক্লিয়ার যে পেহেলগামের ইনসিডেন্টটার পেছনে এই যে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ হয়েছিল পেহেলগামে, এটার পেছনে পাকিস্তানের আর্মি চিফ ডিরেক্টলি ইনভলভ ছিলেন। এটা এখন আর লুকিয়ে নেই। সুতরাং মানে পাকিস্তানি সেও দিচ্ছে সেই সন্ত্রাসবাদীদের, এবং হাফিজ সাইদের মতো একজন মানে যাকে আমরা বলি ইউএন এটাকে মেনেছে যে উনি একজন গ্লোবাল সন্ত্রাসবাদী, তার মতো একটা লোককে পাকিস্তানে থাকার জায়গাও করে দিয়েছে। এবং তার জন্য শুধু তাই নয়, 4টি লেয়ার অফ সিকিউরিটিও তাকে দেওয়া হয়েছে। লাহোরে তিনি বসবাস করেন, যদিও তার পরিবারের 10 জন মৃত হয়েছে গতকাল, তাকে হয়তো মিস করে গেছে ইন্ডিয়ান এয়ারফোর্স, তবে সে বেশি দিন আমার মনে হয় পাকিস্তানে আর থাকতে পারবে না। পাকিস্তানে কি মানে হয়তো মানে ডক্টর সেন, খুব সংক্ষেপে একটা উত্তর আপনার কাছ থেকে আশা করছি যে এই যে উত্তেজনা, বিশেষ করে যেটা কিনা যুদ্ধ পরিস্থিতির দিকে গড়ালো, সেটাকে কি আপনি দীর্ঘমেয়াদী হিসেবে দেখছেন একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে? দেখুন, এটা আমার মনে হয় কিছুদিন কিন্তু চলবে, কেননা এখন অলরেডি টেনশনটা বেড়ে গেছে সব দিক দিয়েই। কারণ যেটা পাকিস্তান প্রথমে ভাবছিল আক্রমণ করবে, কবে করবে তার ঠিক নেই, সেই অবস্থাতে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু সেই একটা যেটাকে বলে মেন্টাল প্রেশারটা সবসময় দিয়ে গেছে। এখন গতকাল অ্যাটাকটার পরে পাকিস্তান এখন হয়তো ঠিক করছে কি করা যায়, এর প্রতি উত্তর কি দেওয়া যেতে পারে। তবে এটা আমার মনে হয় এত তাড়াতাড়ি শেষ হবে না, এটা হয়তো আরো কিছুদিন গড়াবে। তবে কতদিন ডিপেন্ড করবে পাকিস্তানের জবাব, যদি কিছু জবাব হয়ও সেই জবাবটা কি হয় সেটার উপরেই ডিপেন্ড করবে। ডক্টর সেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর অয়নজিৎ সেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিল। ভারত পাকিস্তান ইস্যুতে কথা হচ্ছিল। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর এই দুই দেশ ভারত পাকিস্তানের চলমান সংঘাত যদি বাড়তে থাকে তবে অস্থিতিশীলতা বাড়বে গোটা দক্ষিণ এশিয়ায়। বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আস্থাহীনতায় ভুগবে প্রতিবেশী এই দেশগুলো। উত্তেজনা কমাতে দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের তাগিদ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে হামলার পর বুধবার মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে যে হামলা হয়েছে তাতে আরও জটিল হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক।
পেহেলগামে হামলার 2 সপ্তাহের মাথায় ভারত পাকিস্তান সংঘাতে জড়ানোর ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। জানান, নাজুক অর্থনীতির মধ্যেও ভারত পাকিস্তানের সংঘাতে জড়ানো মঙ্গলজনক বার্তা দেয় না। আভাস দেন যুদ্ধাবস্থার গতি প্রকৃতি বৃদ্ধির। পাল্টা জবাব হিসেবে পাকিস্তান বড় হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কাও আছে। নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহারের জন্য দুই দেশেরই এক ধরনের প্রস্তুতি কিন্তু আছে, অর্থাৎ ভারতের কোল্ড স্টার্ট পলিসি আছে, পাকিস্তানের রাইট টু ডিফেন্ড পলিসি, সবকটাই আছে। সুতরাং সেইগুলি মিলিয়ে যদি নিউক্লিয়ার পর্যায়ে চলে যায়, খুব স্বাভাবিকভাবেই সাউথ এশিয়ার সাথে গোটা অঞ্চলের মধ্যে বড় রকমের অস্থিতিশীলতা তৈরি হবে। এছাড়া দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধরের সংঘাতে আস্থাহীনতা বাড়তে পারে প্রতিবেশী দেশগুলোতেও। সমগ্র দক্ষিণ এশিয়াতেই বড় রকমের একটা পলিটিক্যাল চেঞ্জও দেখছি। সুতরাং এই দেশগুলি যেগুলি আছে, যেগুলি কনফ্লিক্ট পার্টি না, তারা খুব স্বাভাবিকভাবেই এই দুই দেশের উপরে যে আস্থার জায়গাটা ছিল সেই জায়গাতে আগের মতো আস্থাও রাখতে পারবেন না। সুতরাং একটা লং টার্ম ইমপ্লিকেশন কিন্তু তৈরি হয়ে গেছে। এই অঞ্চলে উত্তেজনা কমাতে দ্রুত সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন শাহাব ইনাম খান। রাখি জেসমিন, চ্যানেল 24। আমাদের সহকর্মী মিলা খন্দকার নিউজরুম থেকে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন কথা বলার জন্য। মিলা খন্দকারকে স্বাগত জানাচ্ছি। মিলা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই দুই দেশের সরাসরি সেনা সংঘর্ষের ঘটনা একেবারেই বিরল। 1999 যেটা কিনা কার্গিলের যুদ্ধ, সেটাই সবচেয়ে বড় সংঘর্ষ ধরা হতো। এবারের এই ঘটনার পরে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বললে আপনারা নিউজরুম থেকে এই ঘটনাগুলোর উপরে চোখ রেখেছেন নিশ্চয়ই, একটু জানাবেন যে কোন দিকে যাচ্ছে বলে আপনাদের বিশ্লেষণ বলে। রাশেদ, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যে দ্বন্দ্ব, এটা কিন্তু 7 দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। কেবল আমি যদি জম্মু কাশ্মীর বা আজাদ কাশ্মীর নয়, আপনি এই জোনে যদি আকসাই চীন, সিয়াচেন হিমবাহ, এই পুরো অঞ্চলটাই কিন্তু দশকের পর দশক ধরে ভারত পাকিস্তানের একটা বিভাজন বা দ্বান্দ্বিক সংঘাতের কারণে এখানকার জনগণ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এই যে সংঘর্ষ, সংঘাত বা এই যে কনফ্লিক্ট, এই বিষয়ে ভারত পাকিস্তানের যতটা দায় আছে তার থেকে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর দায় কিন্তু কম নয়, এদের দায়ও কিন্তু এড়ানো যায় না। এই যে এই অঞ্চলে আঞ্চলিক বিভিন্ন জোট তো রয়েছেই, আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম, এই কোনো জায়গাতেই কিন্তু দ্বিপাক্ষিকভাবে ভারত পাকিস্তানের এই বিষয়টি কিন্তু আলোচনা হয় না। আপনি সার্ক ধরেন, আসিয়ান বা বিমস্টেক, যে কোনো আঞ্চলিক যে ফোরামগুলো, এখানে ভারত পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সমস্যা, এই ইস্যুগুলোতে কিন্তু কোনো আলোচনার সুযোগ নেই। যার কারণে এই সংঘাতগুলো কিন্তু বেড়েই চলছে এবং পারস্পরিক হুমকি ধমকির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। জাতিসংঘ বিশ্ব মোড়লের ভূমিকা পালন করে, কিন্তু এই কয়েক দশকে কিন্তু কোনো সেভাবে সেই অর্থে কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে পারেনি। বরং জাতিসংঘের অনুচ্ছেদ 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই অনুচ্ছেদ ব্যবহার করে কিন্তু পাকিস্তান কিছুক্ষণ আগে তাদের জাতীয় নিরাপত্তা কমিটির যে বৈঠক হয়েছে, সেখানে তারা বলছে যে এই জাতিসংঘের অনুচ্ছেদ 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা কিন্তু নিজেদের যে কোনো হুমকি মোকাবেলার অধিকার রাখে এবং সেই ভিত্তিতে তারা কিন্তু সমুচিত জবাব ভারতকে দেবে। এখন ভারত পাকিস্তান যুদ্ধে জড়াবে কিনা, এই বিষয়গুলো বিভিন্ন ইস্যুর উপরে নির্ভর করছে। দুই দেশের সামরিক সক্ষমতা, অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন প্রক্সি এখানে জড়িত হতে পারে, বিভিন্ন দেশ অস্ত্র এবং বিভিন্ন আর্থিকভাবে মদত দিতে পারে। এই সব বিষয়গুলো আসলে এই পরিস্থিতিকে আসলে একটা জটিল সমীকরণের দিকে নিয়ে যেতে পারে। তবে দুই দেশেরই যার যার ন্যাশনাল ইন্টারেস্ট এবং লজিক্যাল পয়েন্ট থেকে সেই বিষয়টি আসলে ভেবে এগোতে হবে, এমনটি বিশ্লেষকরাও বলছেন। কেননা পাকিস্তান এই মুহূর্তে রাজনৈতিক বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ক্রান্তি লগ্নেই রয়েছে। ভারত অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হলেও বা সামরিক দিক থেকে শক্তিশালী হলেও ভারতের অভ্যন্তরেও কিন্তু বিভিন্ন জাতিগত সংঘাত বলেন বা এই যে পরিস্থিতি, খোদ কাশ্মীরেই কিন্তু ভারতের বিপক্ষে নানা উগ্রবাদী সংগঠন এবং এই পরিস্থিতিটাকে কিন্তু ব্যবহার করে আরও বিভিন্ন সন্ত্রাসী সংগঠন কিন্তু মাথাচাড়া দিচ্ছে। এই বিষয়গুলো হ্যান্ডেল করে কিন্তু ভারতকেও একটা সিদ্ধান্তে নিতে হবে, কারণ দুই পক্ষই কিন্তু বড় ধরনের লসের মুখে পড়তে পারে। এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভারতের বিমান সংস্থাগুলো তারা বলেছে যে এর মধ্যে 165টির বেশি ফ্লাইট কিন্তু তাদের যেটা কাশ্মীর এবং পাকিস্তান সীমান্ত দিয়ে যেতে হয়, এই ফ্লাইটগুলো কিন্তু তাদের সরিয়ে নিতে হয়েছে, যেটা বড় ধরনের একটা ক্ষতির মুখে তারা পড়ছে। এছাড়া যদি আপনি অতীত কিছু হিস্ট্রির কথা বলছিলেন, আমি যদি পুলওয়ামার ঘটনার কথা বলি, এখান থেকে কিন্তু ভারতের একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। কারণ সেই সময়ে ভারতের হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সামরিক জবাব কিন্তু বেশ কঠিন ছিল এবং ভারত কিন্তু কূটনৈতিক
ফ্রন্টে কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেও কিন্তু ভারতকে পর্যালোচনা করতে হবে যে তারা আর কোনো বড় ধরনের সামরিক সংঘাতের দিকে যাবে কিনা। রাশিদ, আরেকটা বিষয়, আমি আন্তর্জাতিক জোটের কথা বলছিলাম, এখানে আরেকটি বিষয় ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি সীমিত পরিসরের যুদ্ধ বা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় কিন্তু একে লিমিটেড ওয়ার বলা হচ্ছে। এই লিমিটেড ওয়ারের নামে যে হামলাটা চালানো হয়েছে, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা বা কোনো সমরবিদ এই বিষয়টা কিন্তু সামনে এনে বলে নাই যে লিমিটেড ওয়ারের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, পারমাণবিক অস্ত্র সেখানে ব্যবহৃত হবে কিনা বা হলে কতটুকু পরিমাণে ব্যবহৃত হবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তাদের এক ধরনের মুখে কুলুপ রয়েছে। রাশেদ। মিলা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মিলা খন্দকার নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ভারত পাকিস্তান ইস্যুতে কথা হচ্ছিল তার সাথে। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। একটা বিরতির সময় হলো, আমাদের সাথেই থাকুন। আর স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। অন্য প্রসঙ্গে যাব। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে 66 ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। আজ ভোরে শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন ভারতীয় নাগরিককে দেশে অনুপ্রবেশ করানো হয়। পরে তারা আশ্রয় নেয় স্থানীয় একটি বাড়িতে। খবর পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে তাদের হেফাজতে নেয়। বিকেল পর্যন্ত শান্তিপুর ছাড়াও মাটিরাঙ্গার তাইন্দং এবং পানিছড়ির লোগাং দিয়ে আরও 39 জন ভারতীয় নাগরিককে পুশ ইন করা হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারি এবং ভুরুঙ্গমারিতে রোহিঙ্গা সহ 44 জনকে আটক করেছে বিজিবি এবং পুলিশ। আমি আমার দলীয় লিডার আছে, ওকে ফোন দিলাম। ওকে ফোন দেওয়ার পরে আমি বিজেপিকে ফোন দিছি। বিজেপি আইসা এদের থেকে বিজেপি কথাবার্তা নিছে, ওদের বক্তব্য নিছে, কি নিছে আর ওটা আমি জানি না। এই পর্যন্ত বিজেপির হাওলায় আছে। লোকজন যারা আসছিল তারা শুনছে, দেখছে, বলা বলি করছে, না এটা তারা এই ত্রিপুরার না, তারা নাকি গুজরাটে। বিজেপির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণে আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন। এই ছিল নিউজ ভিউজ 24 আজকের আয়োজনে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।